নীল আকাশ জুড়ে শুভ্র মেঘের ছড়াছড়ি, সূর্যের সোনালি দীপ্তি অরুর ঘুমন্ত মুখ জুড়ে। মাথাটা হেলে দুলে চলেছে চলন্ত গাড়ির তালে তালে। তন্ময় ভালোভাবেই অবগত ছিল অরু বেশিক্ষণ সজাগ থাকতে পারবে না। শিগগিরই গভীরতম ঘুমের দেশে পাড়ি জমাবে। হলো তাই। স্বাভাবিকভাবে গতকাল রাতে দ্রুত ঘুমাতে যায়নি। সকালে আবার ভোর করে উঠেছে। ঘুমে তলিয়ে যাওয়াটাই স্বাভাবিক নয় কি? তন্ময় এক পল ওর মুখ পানে আর চোখে চেয়ে কাজটা তুলে দিল। দুটো কাজ তুলে দিতেই ভেতরটা আঁধারে এবং গুমোট পরিবেশে আবদ্ধ হলো। জাঁকজমক ঝঞ্ঝাট পৃথিবী হতে বহুদূর ছোটোখাটো নিজেদের একটা পৃথিবীতে আছে যেন। এই যাত্রায় তন্ময় অবাঞ্ছিত একটা কাজ করে বসল। চলন্ত গাড়িটির গতি কমিয়ে ব্যস্ত হলো। মাথার উপরে হাতের বাম পাশের আয়নাটির নিদর্শন পরিবর্তন করতে। এবারে অরুর মুখটুকু আয়নাতে পরিষ্কার দেখাচ্ছে। তন্ময় অবলীলায় এক পল চোখ তুলতেই মুখদর্শন হচ্ছে। ব্যাপারটা যেমন তৃপ্তিজনক তেমনি অশান্তিজনকও বটে। তৃপ্তির দুচোখ হচ্ছে আর অশান্তি হৃদয়। অদ্ভুতভাবে লম্বা একটা সময় অতি নীরবে চলে গেল। অরুর চোখ মুখ বন্ধ থাকলে সব কিছু নির্জীব ভারী। এই যে এখন এই সময়টাতেই প্রমাণ পাওয়া গেল, ওর চঞ্চলতা বাচালতা ছাড়া তন্ময়ের দুনিয়া ভয়াবহ রকমের শান্ত, স্তব্ধতায় মোড়ানো। ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 30-এ। জানালার বন্ধ কাচেতেই এতক্ষণ যাবৎ অরুর মাথাটা লেপ্টে ছিল। তন্ময় ভুলবশত চেয়েও এগিয়ে মাথাটা নিজের কাঁধে নিচ্ছে না, যদি ওর ঘুমটা ভেঙে যায় সেই ভয়ে। ভেবেছিল একচিত্তে একইভাবে কতক্ষণই বা ঘুমাবে, নিজেই ফিরবে তার দিকে। তবে তার হলো কোথায়? অগত্যা এই যাত্রায় ওর মাথাটা নিজ কাঁধে সযত্নে নিয়ে এলো। অরুর ঘুমটা সামান্য কেটে গেল বোধহয়। মিটমিট করে আধবোজা চোখে চাইল। তন্ময়ের কাঁধে মাথা রেখেছে বুঝে আরও নিবিড়ভাবে মাথাটা এগিয়ে নিল। ঘুম জড়ানো আকুতি মেশানো কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, কাজটা নামিয়ে দিন না। ঘুম ঘুম কণ্ঠটি ঠিক তীর হয়ে বিঁধল তন্ময়ের অন্তরে। অন্তরের ভেতরে কিছু একটা ধপাস করে ভাঙল যেন। ঘুম ঘুম কণ্ঠ যে এতটা প্রভাব ফেলতে পারে এই প্রথম উপলব্ধি করল সে। আবার দেখো, ঘুমের মধ্যেও গাড়ির কাঁচ খোলা চাই। অগত্যা তন্ময় সরু সড়ক পথে বিচক্ষণ দৃষ্টি রেখেই গাড়ির কাঁচ দুটো নামিয়ে ফেলল। দুই ধারে গিয়েছে দুটো রাস্তা। তন্ময় বাম পাশের বাঁকা রাস্তাটির দিকে ছোটে। রাস্তার দুই ধারে রয়েছে বড় বড় হরেক রকমের গাছ, বিশেষ করে নারিকেল গাছ। জমিন জুড়ে ছোট ছোট সবুজ ঘাস। এদিকটায় পাখিদের কিচিরমিচিরও বড্ড বেশি। রোদটাও তেমন তীক্ষ্ণ নয়, আরাম বোধ হচ্ছে বেশ। বাতাস হামলে এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। গাড়ির গতি বাতাসের স্পর্শের মাত্রা দ্বিগুণ করে ফেলেছে। অরুর শান্ত স্থির চুলগুলো এবার অশান্ত হয়েছে। ড্রাইভার তন্ময়কে মহা বিরক্ত করছে। তার মুখ বুক সবখানে চুলের ছড়াছড়ি, সুরসুর লাগছে মুখে। এতে ড্রাইভিংয়ে কনসেন্ট্রেশনে বাধা সৃষ্টি করছে। এ তো মস্ত বড় অন্যায়। অথচ অন্যায়কারী ব্যক্তিটি বেশ আরামায়েশেই আছে। বাতাসের স্পর্শে শক্তপোক্ত কাঁধে মাথা রেখে তিনি গভীর ঘুমে তলিয়ে গিয়েছে পুনরায়। তন্ময় ঠোঁটে ঠোঁট চেপে সুরসুরি সহ্য করেই ড্রাইভ করে গেল। ড্রাইভার তন্ময়ের কনসেন্ট্রেশন ভাঙার মতন অবস্থার বুঝি শেষ নেই। অরুর ঘুম ভাঙল ঠিক ঘণ্টাখানেক পর। তখন প্রায় 11টা 30। দ্বিতীয় দফায় তন্দ্রা ভাঙতেই আধবোজা চোখে চেয়ে শুধালো, কয়টা বাজে তন্ময় ভাই? তন্ময় এক পল হাত ঘড়িতে চাইল, ফের চোখ তুলে আয়নাতে দৃষ্টি ফেলল। আয়নায় প্রতিচ্ছবি হওয়া মুখটুকু দেখে জানালো 11টা 35। জবাবে অরু নাকি মুখে হুমধ্বনি তুলল। আড়মোড়া ভঙ্গিতে সোজা হয়ে বসল।
মাথাসহ কাঁধটা ব্যথা হয়ে গিয়েছে তার। কাঁধে মস্ত বড় বস্তা ছিল যেন। সমানে মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ব্যথা দূর করবার প্রচেষ্টা। তন্ময় জিজ্ঞেস করল, বেশি ব্যথা করছে? প্রশ্নটি বোধহয় অরুর ভালো লাগলো। ঠোঁটে মৃদু হাসি নিয়ে সে ত্বরিত প্রশ্নের জবাবে প্রশ্ন ছুড়ল, হ্যাঁ বললে কি মালিশ করে দেবেন? তন্ময় আশ্চর্য অথবা হতবম্ব হলো না, বরঞ্চ প্রশ্নটির জবাব সে কণ্ঠ খাদে নামিয়ে ভ্রু তুলে দিল, করতে দিবি? ওরও বুঝি আসমান হতে জমিনে পড়ল। অবিশ্বাস্য হৃদয়ে আর বিস্ফোরিত চোখে চাইল তন্ময়ের মুখে। নির্বাক চোখে কয়েক মুহূর্ত দেখল এক চিত্তে। অদেখা হিসেব নিকেশ কষল যেন। তারপর ভদ্রভাবে দৃষ্টি ঘুরিয়ে ফেলল নিজের দিকে জানালার বাইরে। তন্ময় না চেয়েও সবটাই দেখল। গাল ভরে হাসল শব্দহীনভাবে। হাসিটুকু মুখে লেগে থাকলো দীর্ঘ সময়। মেইন রোড পেরিয়ে গাড়িটা নির্জন রাস্তা ধরতেই অরু এই যাত্রায় মুখ খুলে বলল, খিদে পেয়েছে, গাড়িটা থামান, খেয়ে নেই আগে। তন্ময় সহমত হলো। তা মাথা দুলিয়ে বোঝালো। নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামালো। চোখের সম্মুখে দীর্ঘ জায়গা জুড়ে চাষের জমি। দুজন নেমে হাত মুখ ধুয়ে নিয়ে পুনরায় গাড়িতে উঠে বসল। প্যাকড করা বক্স হতে একে একে সবগুলো বাটি বের করল অরু। ঢাকনা খুলতেই ঘ্রাণে মম করল চতুর্দিক। ঘ্রাণ টেনে নিয়ে খেতে শুরু করলো চটপট। ওর পছন্দের খাবারের বাটিগুলো রেখে অন্য সবে হাত বাড়ালো তন্ময়। যেসব মহারানীর পছন্দ নয় সেসবই তার পেটে গেল। তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া শেষ করল। গাড়িটা পুনরায় স্টার্ট করবে এই সময় অরু বলল, কফি খেয়ে নেন আগে। অরু দুটো ফ্লাস্ক বের করল। একটাতে তার জন্য চা, আরেকটায় গরম পানি। এই ফ্লাস্কে 12 ঘন্টা পানি চা গরম থাকে। যখন গরম পানি মগে ঢালল তখন রীতিমতো টকবক করে ধোঁয়া উঠছিল। ওয়ান টাইম কফির প্যাকেট ছিঁড়ে মগে ঢেলে দিল। চামচ দিয়ে নেড়েচেড়ে এগিয়ে ধরল। তন্ময় স্থির চোখে এই ব্যস্ত অরুকেই দেখছিল। এগিয়ে ধরা মগটা এই যাত্রায় নিল। অরু পিনপতন নীরবতায় নিজের চাটা নিয়ে খেতে ব্যস্ত। সে দিব্যি চা পান করতে নিয়ে মন্তব্য ছুড়ল, প্রকৃতির জাদু দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। তন্ময় দ্বিমত করল না। কফিটা সে বেশ সময় নিয়ে খেল। কফি এতটা অনুভব করে সে কখনো খেয়েছে বলে মনে হলো না। চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল। শান্ত স্থির বিকেলবেলার আসমান জুড়ে তখন পাখিদের আসা যাওয়া চলছে। এদিক ওদিক নদী জলের দর্শন মিলছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ধরেছে তাদের গাড়ি। এতক্ষণ যাবৎ বন্ধ করে রাখা ফোনটা তন্ময় এই যাত্রায় খুলল। খুলতেই একের পর এক মিসড কলের উচ্চধ্বনিতে মুখরিত গাড়ির ভেতরটা। লাস্ট মিসড কল এসেছে ম্যানেজার সুমন থেকে। তন্ময় তাকেই কল ব্যাক করল সর্বপ্রথম। ব্লুটুথ কানে গুঁজল। ফোনটা হুইলের পাশে রেখে সড়ক পথে দৃষ্টি ফেলল। রেডিসন ব্লু হোটেলটি অদূরেই। তারা প্রায় পৌঁছে গিয়েছে। ম্যানেজার সুমন এক রিংটোনেই কল রিসিভ করেছে। তন্ময় জানালো তারা পৌঁছেছে। সে কোথায়? সুমন প্রত্যুত্তরে জানালো সে হোটেলেই, পার্কিং এরিয়াতে এক্ষুনি আসছে। গাড়িটা মডার্ন রাজকীয় রেডিসন ব্লুর দোরগোড়া হয়ে সদর দরজা বেরিয়ে ঢুকলো। পার্কিং এরিয়াতে আসতে মিনিট খানেক লাগলো। দেখা গেল সুমনকে, যে ইতিমধ্যে দাঁড়িয়ে। গায়ে সাদা রোগ পরে আছে, পায়ে সাদা স্লিপার্স। অরু এভাবে তাকে দেখে হেসে ফেলল। হাসিতে দুলছে তার শরীর। গাড়ির ভেতরে বসেই হাসতে হাসতে শুধালো, আঙ্কেল, এভাবে চলে এসেছেন যে? সুমন বেশ লজ্জা পেয়েছে। লজ্জায় হাঁসফাঁস করছে। মাঝবয়সী তার এহেন পোশাক মানায় নাকি? সে তো ভেবেছে স্যার আসবে রাতে। সারাদিন অপেক্ষা করে যখন দেখল আসছে না, তাই কেবলই গোসল নিতে গিয়েছিল।
ভেবে রেখেছিল গোসল সেরে নরম বিছানায় টান টান হয়ে একটা গাঢ় ঘুম দেবে। কে জানতো তার গোসল নেবার সময়টাতেই চলে আসবে। দীর্ঘশ্বাস ফেলে লজ্জা সংকোচ সরিয়ে এগুলো সে লাগেজ বের করলো। তন্ময় গাড়িটা পার করে বেরোলো। চাবিটা সুমনের হাতে ধরিয়ে দিল। ওরও নিজেও বেরিয়েছে এই সময়। সুমনকে দেখে মিটিমিটি হাসছে। ভালো আছেন আঙ্কেল? আপনাকে কিছুদিন না দেখে মনে হচ্ছে আরও ইয়াং হয়ে গিয়েছেন। সুমন আর চোখে তন্ময়ের মুখ দেখে ভদ্র সভ্য গলায় রয়ে সয়ে বলল, ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মামুনি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তন্ময় লাগেজ একটা ডান হাতে টেনে নিয়ে বাম হাতে অরুর হাত ধরল। নিজের সাথে তালে তাল মিলিয়ে নিতে নিতে সে সুমনের সঙ্গে কথায় ব্যস্ত। রিসিপশনে এসে অনলাইন বুকিং দেখাতে হলো। চাবি হাতে তাদের সঙ্গে একজন লেডিস এলো। তৃতীয় তলায় তাদের স্যুট, সেখানে পৌঁছে দিয়ে গেল। চাবি হাতে ঢুকলো তারা বিলাসবহুল স্যুটের ভেতরে, যেখানে ফ্লোর হতে সিলিং ধরে উইন্ডোজ। লাক্সারিয়াস স্যুট এই নামেই সম্বোধন করা হয় রেডিসন ব্লুর এই রাজকীয় ঘরটিকে। দুটো বেডরুম সঙ্গে অ্যাটাচ বাথরুম, সাথে বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে। চারপাশের এক একটা উইন্ডোজ জমিন হতে সিলিং পর্যন্ত হওয়ায় শহুরে ব্যস্ত পথঘাটে দেখা মিলছে অবলীলায়। পশ্চিমের জানালার সামনে দাঁড়ালে চোখে এসে ধরা দিচ্ছে পরিষ্কার চকচকে নীল পানির সুইমিং পুল। তন্ময় একা এলে সাধারণভাবেই দুটো রুম বুকড করে। একটাতে সে এবং অন্যটিতে তার ম্যানেজার সুমন থাকে। তবে অরু যেহেতু সঙ্গে এসেছে, স্যুট নেওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ও একা এক রুমে থাকতে পারবে না, ভয় পাবে। আবার সে ওকে একা একটা রুমে দিয়েও শান্তি পাবে না, মন আনচান করবে। নিশ্চিন্তে ঘুমাতে পারবে কিনা সন্দেহের বিষয়। আবার একই স্যুটে থাকাটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবেই সে অত্যন্ত অধৈর্য হয়ে গিয়েছে। আজকাল নিজের উপর তার বিন্দুমাত্র আস্থা নেই। ভীষণভাবে সে অরুকে ভয় পায়। ভয় পায় ওর এক একটা ভাবভঙ্গিকে। ওর শরীরের এক একটা অঙ্গ অনিচ্ছুকভাবেই তাকে জানিয়ে দেয় ওর মতামত। ও ঠিক কী চাচ্ছে, ও ঠিক কী ভাবছে। এতে বরাবরের মতন 101 ডিগ্রিতে উঠে আসে তন্ময়ের শরীরের তাপমাত্রা। এই যাত্রায় তার মনে হচ্ছে মোস্তফা সাহেবের দুশ্চিন্তা অযথার্থ নয়। ভদ্রলোক সঠিক পথেই সন্দেহের বাণ ছুঁড়েছেন। তন্ময় অনুতপ্ত বড়। তার উচিত হয়নি অরুর মুখ দেখে গলে যাওয়া, গলে গিয়ে ওর কথা শোনা। আরও উচিত হয়নি আগুনকে আপ্যায়নের সঙ্গে ঘরে তোলা। ফোরকাস্ট জানাচ্ছে রাত 7টা ধরে বৃষ্টি হবে। সম্ভাবনা 89%। তীব্র। আকাশ ইতিমধ্যে ঢাকঢোল পিটিয়ে জানাচ্ছে সে দৃঢ়ভাবে দুঃখী। যে কোনো সময় অঝোরে কেঁদে ভাসাবে নগরী। বাইরে বাতাস ছুটেছে প্রবল বেগে। উড়নচণ্ডী হয়ে তাণ্ডব শুরু করেছে গাছেদের দলবল। খণ্ডে খণ্ডে বিভক্ত কালো মেঘ আধারে আসমান জুড়ে। ভাগ্যক্রমে তারা ভোরের দিকে রওনা হয়েছিল, তাই তো সন্ধ্যার আগেই হোটেলে উঠতে পেরেছে। না হলে আজ বৃষ্টির মধ্যেই আটকে পড়তে হতো। অশালীন অপ্রস্তুত কাপড়ে আবৃত সুমনকে দেখে অরু মিটিমিটি হাসছে। হেসে হেসে সে এটা ওটা নিয়ে নানান প্রশ্ন করে যাচ্ছে। তন্ময় সেই হাসি মুখটুকু খেয়াল করে ভ্রু তুলে তাকালো সুমনের দিকে। অসন্তুষ্টি তার মুখ জুড়ে লেপ্টে। ভদ্রলোককে মাথা থেকে পা পর্যন্ত দেখে ভ্রুদয় কুঁচকে বসল। নির্বিকার ভঙ্গিতে বলল, লাগেজ রাখুন। আপনি গিয়ে আগে কাপড় চোপড় চেঞ্জ করে ফেলুন। সুমন যেন এতক্ষণ যাবৎ এই আদেশের আশাতেই ছিল। প্রাণ পাখি হাতে পেয়েছে এমন ভঙ্গিতে জি উচ্চারণ করে ছুটে বেরিয়ে গেল। অরু তার যাওয়ার ভঙ্গিমা দেখে এবার উচ্চস্বরে হেসে উঠল। এত প্রাণবন্ত হাসির মানে কি? এমন ছোট বিষয়ে এত হাসার কি আছে? তন্ময় বুঝে পেল না ওর অষ্টাদশী মস্তিষ্ক।
ওর প্রফুল্লতাকে এড়িয়ে সে শুধালো, কোন বেডরুম চাই? এহেন প্রশ্নের সম্মুখীন হতেই অরু থমকালো, বিমূঢ় হলো, যেন এই প্রশ্ন আশা করেনি। তাহলে কি আশা করেছিল? তারা একই রুমে শোবে? তন্ময় নিজের লম্বা নাক অপ্রস্তুত ভঙ্গিতে ছুঁল, নিজের অশালীন ভাবনা চিন্তাকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যদিকে দৃষ্টি ফেলে পুনরায় একই প্রশ্ন করল। অরু ঠোঁটে ঠোঁট টিপল, বোধহয় কিছু অদেখা হিসেব নিকেশ করছে। কষাকষি শেষ করে ছুটল বেডরুম দুটো দেখতে। বিচক্ষণ নজরে ঘুরে ফিরে রুম দুটো দেখে সে বারান্দাযুক্ত বেডরুম বেছে নিল। তন্ময় বোঝপান্নায় মাথা দোলালো। হাতের সামনে পাওয়া লাগেজটি টেনে নিয়ে পরিত্যক্ত বেডরুমে ঢুকল। দরজা লাগালো তড়িত। লম্বাটে শ্বাস ফেলল। নীরবতায় অশান্ত মস্তিষ্ক শান্ত হলো। গিয়ে দাঁড়ালো নীল কাচের জানালার সম্মুখে। বাইরেটা কিছুক্ষণ নিশ্চুপ দেখল। ঘড়ির কাঁটা ঘুরছে 5:30। গোসল নেওয়া প্রয়োজন একটা, এতে আরামবোধ হবে বেশ। ভেবেই লাগেজটি গোছানো শুভ্র রঙের বিছানায় তুলল এবং মুহূর্তেই খেয়াল করল এটি তার লাগেজ নয়, মহারানী ভিক্টোরিয়ার লাগেজ। এমন জাঁকজমকপূর্ণ লাগেজ তার হয় কিভাবে? চোখ কোন দেশে রেখে এটাকে নিজের ভেবে এনেছে? চোখ বুজে তপ্তশ্বাস ফেলল আরেক দফায়। লাগেজ নিয়ে বেরুলো রুম ছেড়ে। অরুর রুমের দরজা আধখোলা। ও কোনো কালেই নিজের রুমের দরজা লাগায় না। ও লাগায় না বিধায় তাকে সর্বদাই সতর্কতার সহিত দরজার সিটকিনি তুলে রাখতে হয়েছে। এই যাত্রায় তন্ময় কেবলই হাত উঠিয়েছে দরজায় করাঘাত করবে বলে। সেই মুহূর্তে অবিশ্বাস্য একটা দৃশ্য দেখে হাতটা স্তম্ভিত হলো। আশ্চর্য বনে গেল সে। মুখটা তার পরমুহূর্তেই নীল হয়ে এলো। ওরও ইতিমধ্যে তার লাগেজ খুলে ফেলেছে। হাতে ওর কালো বক্সার্স, অন্যভাবে বলতে গেলে তার আন্ডারওয়্যার, সেটিকে চোখের সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আশ্চর্য! এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁত চোখে দেখার কি আছে? তন্ময় ভাষাহীন হয়ে পড়ল। বিনা বাক্যে তৎক্ষণাৎ দরজা ঠেলে ঢুকল। অরু আতঙ্কিত হলো। ওর হাত ফসকে মহামূল্যবান বস্ত্রটি ফ্লোরে পড়ে গেল। চমকেছে ভালোভাবেই। কেমন হাঁসফাঁস করছে। সেদিকে বেশিক্ষণ নজর রাখল না তন্ময়। সে ঝড়ের গতিতে তুলে নিল বস্ত্রটি। সেটিকে লাগেজে ভরল। লাগেজের চেন লাগিয়ে লাগেজ টেনে বেরিয়ে এলো। নিজের বেডরুমে ফিরে দরজা লকড করে ফেলল। কপালে আঙুল ঘষে সে বিভ্রান্তিতে পড়ল। পুনরায় কঠিনভাবে অনুতপ্ত অনুভব করল। আজকের রাতটা চোখের পলকে কেটে গেলে কেমন হয়? এক্ষুনি রাতটা কেটে যাক, যাক যাক যাক। কলিং বেল বেজে উঠেছে। তন্ময় তখন সবেমাত্র গোসল নিয়ে বেরিয়েছে। পরনে ট্রাউজার আর টি শার্ট। ভেজাটে চুলগুলো মুছতে নিয়েই তোয়ালে হাতে বেরিয়ে এসেছে রুম ছেড়ে। অরু দাঁড়িয়ে আছে অপ্রস্তুত হাবভাবে। তখনকার জন্য লজ্জিত বোধহয়। চোখে চোখ রাখছে না। ইতস্তত কণ্ঠে মিনমিনে সুরে বলল, সুমন আঙ্কেল এসেছেন হয়তো। তন্ময়ের হাসি পেল। ঠোঁটে ঠোঁট পিষে হাসিটুকু গিলে নিল সযত্নে। এক পলয় লজ্জিত মুখটুকু দেখে এগুলো দরজার দিকে। দরজা খোলার পূর্বে দেখে নিল কে এসেছে। বাইরে ম্যানেজার সুমন। এবার ভদ্রলোক পরিপাটি পোশাকে তৈরি হয়ে এসেছে। তন্ময় দরজা খুলে দিল। সুমন প্রফুল্ল গলায় শুধালো, স্যার, খেতে নামবেন নাকি রুম সার্ভিস ডাকব? তন্ময় মাথা ঘুরিয়ে অরুর মুখ পানে চেয়ে ভ্রু তুলে ইশারায় জানতে চাইল ওর মতামত। অরু ইঙ্গিত বুঝে ভেবেচিন্তে নিজের মতামত জানালো, নিচে গিয়ে খেয়ে আসি, হোটেলটা ঘুরে ফিরে দেখা হয়ে যাবে। সুমন এতে খুশিই হলো। একসাথে খাওয়া যাবে। এভাবেই সে ভীষণ রকমের ক্ষুধার্ত। খুশি জাহির করতে উচ্চকণ্ঠে বলে উঠল, চলো মামুনি, তুমি তৈরি আছো তো?
ওরও আঙুল দেখিয়ে 5 মিনিট বুঝিয়ে ছুটল নিজের রুমে। তন্ময় ক্ষণিক সময় ধরে চেয়ে থাকল সুমনের মুখ পানে। এতে সুমন ভরকালো, থমকালো। সে আবার কি করল? বস এভাবে চেয়ে আছে কেন? অদ্ভুত। অরুর গুনে গুনে 6 মিনিট লাগলো। ওর হতেই 3জন বেরুলো স্যুট ছেড়ে। সিঁড়ি বেয়ে পৌঁছালো খাবার পরিবেশনকারী জায়গায়। লম্বা করে এক একটা খাবার সাজিয়ে রাখা। অরু ঝটপট হাতে প্লেট নিল। মন মতন যা ইচ্ছে একে একে তুলে নিচ্ছে প্লেটে। সুমন সেই দৃশ্য দেখে ঢোক গিলল, খিদেটা বাড়ল বলে। অন্যদিকে তন্ময় মেরুদণ্ড সোজা করে একচিত্তে দাঁড়িয়ে। খিদে টিদে কি লাগছে না তার? বস নড়ছে না, প্লেট তুলে খাবার নিচ্ছে না। বসকে ফেলে সুমন তো পারছে না এগুতে। পারলে আগে ভাগে খাবার বেড়ে খেতে শুরু করত। যতই হোক টাকাগুলো তার বসের পকেট থেকে যাবে। লোভ সামলে দাঁড়িয়ে রইল। তন্ময় দেখছিল চঞ্চল অরুকে। সুমনকে খেয়াল করল মিনিট খানেক পর। গলা পরিষ্কার করে বলল, খেয়ে নিন। সুমন ক্ষুধার্ত পেট নিয়ে ধৈর্যশীলতার পরিচয় দিল। স্যার আপনি? তন্ময় বিরস মুখে বলল, আপনি খেতে শুরু করুন। সুমন আর ভদ্রতা দেখালো না, প্লেট হাতে ছুটল খাবার নিতে। অরু ইতিমধ্যে পছন্দের সব খাবার প্লেটে তুলে নিয়েছে। খাবারে ভর্তি প্লেটটা এগিয়ে এসে তন্ময়ের হাতে ধরিয়ে দিল। আরেকটা প্লেট নিয়ে এগুলো নিজের জন্য নিতে। ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে স্যুটে ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা ঘুরছে 11টা 30-এ। বাইরে তখন ঝোড়ো তীব্র বর্ষণ। অরু প্রধান ফটকে ঠিক বড় কাচের দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে বাইরের উথাল পাথাল বৃষ্টি দেখছে মুগ্ধ নয়নে। বৃষ্টির প্রতি ওর অত্যাধিক প্রেম। বাজে রকমভাবে ভালোবাসে বৃষ্টিকে। ওর চোখ কথা বলে বৃষ্টি দেখলেই। এই যে কেমন চিকচিক করছে কালো মণিযুগল। তন্ময় নির্নিমেষ চোখে অনেকটা সময় ধরে দেখল সেই দৃশ্য। সম্মোহন হবার মতন গুড়ি গুড়ি পদচারণে এগোতে থাকলো অরুর দিকে। কিছু কদম গিয়েই থমকালো হঠাৎ। মস্তিষ্ক নড়বড় হলো যেন। সজাগ হলো দৃষ্টি। ত্বরান্বিত পিছু ফিরে এলো। অরু মুগ্ধ গলায় বলল, তন্ময় ভাই দেখুন, এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে সব কিছু। বৃষ্টি ভিন্ন রূপ নিয়েছে আজ। তন্ময়ের কপালের নীলডগ ফুলে ফেপে উঠছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। শিরা উপশিরা বেয়ে ঘাম ছুটছে। সে আলগোছে বিনা বাক্যে নিজের বেডরুমের দিকে পা বাড়ালো। অরু মাথা ঘুরিয়ে পুনরায় ডাকল, তন্ময় ভাই। তন্ময় ঢোক গিলল। কণ্ঠ গম্ভীর করে ধমকে সুরে বলল, কয়টা বাজে? নিজের রুমে যা, এক্ষুনি গিয়ে ঘুমাবি। অরু কিংকর্তব্য বিমূঢ়। শান্তশিষ্ট মানুষটা হঠাৎ করেই চটে গেল কেন? আশ্চর্য। অরুর অভিমান হলো। ধমক খেয়ে বৃষ্টি আর ভালো লাগলো না। মুখ বাঁকিয়ে হুড়মুড়িয়ে নিজের রুমে চলে গেল। ওর যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলল তন্ময়। ওর এতক্ষণ ধরে দাঁড়ানোর জায়গাটিতে সে এসে দাঁড়ালো। দৃশ্যপট গিয়ে ঠেকল রিমঝিম বর্ষণমুখ নগরীতে। দীর্ঘ সময় একচিত্তে অন্যমনস্ক হয়ে দেখল একইভাবে। পেছনে কারো অস্তিত্ব অনুভব করল। মাথা একপাশে ফিরিয়ে চাইল। ওরও হৃদয় কুঁচকে 2 গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় যেন ওর অভিমান দেখেনি। পূর্বের চেয়েও কঠিন গলায় ধমকে উঠল, বললাম না রুমে যেতে। রুম থেকে এক পা বেরুলে পা ভেঙে ফেলব। যা ভেতরে। অরুর চোখজোড়া মুহূর্তেই টলমল করে উঠল, রক্তিম হয়ে এলো। ফুলে ফেপে উঠল নাকের পাটা। তন্ময়ের চোখে চোখ রেখে সমান তালে চোখ রাঙিয়ে দৃঢ়কণ্ঠে বলল, যাব না। তন্ময় অসহায় ওর সামনে। দিশেহারা সে চোখ বুজে শ্বাস টেনে নিল। শ্বাসরুদ্ধকর হৃদয়ের বেগতিক অবস্থা অনুভব করল। অরুর দিকে না চেয়ে সোজা নিজের বেডরুমে ফিরে এলো। দরজা লাগালো।
বিছানায় বসল 2 পা ছড়িয়ে ছিটিয়ে। মাথাটা 2 হাতে ঢেকে বসে থাকল। নিজেকে সমুদ্রের ন্যায় শান্ত করার ব্যর্থ প্রচেষ্টা। সেই মুহূর্তে হঠাৎ করেই উজ্জ্বল রুম আঁধারে ঢেকে গেল। এটাই বুঝি হওয়া বাকি ছিল। তার সঙ্গে কি মশকরা হচ্ছে? রাগে তন্ময়ের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তার সবথেকে বড় ভুল হয়েছে চট্টগ্রামে আসা। হৃদয় আতঙ্কে উত্তেজনায় দুমড়ে মুচড়ে উঠছে। নিজেকে যে আটকে রাখবে তার উপায়ও যে নেই। অরুটা অন্ধকার ভয় পায়। তন্ময় দ্রুত উঠে দাঁড়ালো। অন্ধকারেই দরজা খুলে বেরুলো। অরুর ডাক ভেসে আসছে, ভয়ার্ত গলায় ডাকছে। তন্ময় ধীরস্বরে আশ্বস্ত করতে জানালো, এই যে আমি, ভয় লাগছে? অরু যেন নিজের প্রাণ পাখি হাতে ফিরে পেয়েছে। স্বস্তির শ্বাস ফেলে বলে, ফোনের ফ্ল্যাশলাইট অন করেন না। তন্ময় ট্রাউজারের পকেট ছুঁয়ে অনুভব করে সেলফোন নেই, হয়তো রুমে আছে। সে অরুর আবছায়া দেখে বলে, দাঁড়া, নিয়ে আসছি। অরু চিৎকার করে ওঠে, না, একদম যাবেন না, আমি সঙ্গে যাব। তন্ময় অনুভব করে তার অঙ্গ প্রত্যঙ্গ পাথর বনে গিয়েছে। সচল মস্তিষ্ক এই যাত্রায় অসচল হয়ে এসেছে। ধরফর করছে অন্তর। কাছ থেকে উপলব্ধি করছে অরুর নিঃশ্বাস ও শরীরের মিষ্টি গন্ধটা। কোন ফুলের ঘ্রাণ এটা? এত মাদকতাপূর্ণ সেই ঘ্রাণ। নেশার মতন কাজ করছে, তাকে আকৃষ্ট করছে, তীব্রভাবে টেনে নিতে চাচ্ছে। তাকে নেশার সমুদ্রে গভীরে নিতে অরু এগিয়ে এলো কাছাকাছি, একদম পাশে। গা ছুঁই ছুঁই দুজনের। অরু আকুতি ভর্তি গলায় বলল, চলুন। তন্ময় যেন সেই কণ্ঠটা শোনেনি। একইভাবে দাঁড়িয়ে রয়েছে। অরুর সন্দেহজনক গলায় ডাকে, তন্ময় ভাই। আধারে আবছায়ায় চোখে চোখ পড়ে দুজনের। তন্ময় গভীর চোখে অদেখায় দেখে অরুর থমকানো মুখ, অপ্রস্তুত বদন, হেলে দুলে কয়েক পা পিছু চলে যাওয়া। সেই মুহূর্তে তন্ময়ের মণিজোড়াতে শুধু প্রিয়তমার প্রতিচ্ছবি, প্রেয়সীর নেওয়া এক একটা ভাবভঙ্গি। অবলীলায় কাজ করে বসল তার পা জোড়া, যা ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে নিজ গতিতে। যতক্ষণ না দেয়ালে পিঠ ঠেকিয়ে অরু থেমেছে ততক্ষণ সে এগিয়ে গিয়েছে। নিজের পেটানো শরীর দ্বারা ঢেকে ফেলেছে অরুর ছোটোখাটো দেহ। পেশিবহুল হাত দুটো ঠিক ওর মাথার 2 পাশে। আধারে আবছায়া মুখটা অনুভব করতে হাত বাড়ালো তন্ময়, ছুঁয়ে দিল ওর মুখ। শীতল হাতের স্পর্শে অরু কেঁপে উঠল। দেয়ালের সঙ্গে পরিপূর্ণভাবে লেপ্টে গেল। ঢোক গিলল ছোট করে। মুখ খুলল কিছু বলার জন্য। তৎক্ষণাৎ তন্ময়ের আঙুল এসে ঠেকল তার ঠোঁটে। বড়সড় হয়ে এলো অরুর চোখ জোড়া। তন্ময় বৃদ্ধাঙ্গুল দিয়ে তার ঠোঁট চেপে ধরল। মাথাটা নুয়ে নিল সমান তালে। আধারে ক্ষুদ্র প্রচেষ্টা প্রেয়সীর মুখ দেখবার। ঘোর লাগানো কণ্ঠে সে বিড়বিড়িয়ে বলল, তোর ঠোঁট ছুঁয়ে আমি মরতেও রাজি। অরু সেই অচেনা অজানা কণ্ঠে তিরতির করে কেঁপে ওঠে। সংকীর্ণ হয় হৃদয়। পর মুহূর্তেই একজোড়া শীতল ঠোঁট চূর্ণ বিচূর্ণ করে তোলে তার পৃথিবী। ঝোড়ো বর্ষণে সমান তালে ঘনিষ্ঠ হতে থাকে অষ্টদয়ের ছোঁয়া। নিবিড় স্পর্শের ঘোরে সব কিছু কল্পনা জল্পনায় আচ্ছন্ন যেন। সেই কল্পনার জগৎ ভেঙে একজোড়া পুরুষালী হাত তাকে নিবিড়ভাবে জাপটে ধরে। কানের কাছটায় ঠোঁট আনে। তার দেহের নড়চড় থামাতে গভীর কণ্ঠে বলে ওঠে, জান, নড়ে না প্লিজ।